আসন্ন লোকসভাকে কেন্দ্রীভূত করে কাল হালিশহরে লোকসংস্কৃতি ভবনে সাড়ম্বরের সাথে পালিত হলো কর্মী সম্মেলন। উক্ত কর্মী সম্মেলনে সকল স্বনামধন্য নেতৃবর্গরা সকলে উপস্থিত ছিলেন। তারা কি মতামত পোষণ করলেন সবকিছুই আপনারা এক্সক্লুসিভলি দেখুন নিউজ সুপার ক্যামেরার পর্দায়। নিউজ সুপার, সব খবর সবার খবর। বীজপুরের পুরুষ মানুষের দরকার হবে না, এখানকার প্রমিলা বাহিনী যথেষ্ট। আর এখানকার যারা মা বোনেরা আছে তারা যখন বেরোবে বীজপুরে বিজেপি খুঁজে পাওয়া যাবে না। পুরুষ ভোটার ৯৪,০০০। ২০১৪ সালে আমরা জিতেছিলাম ৭৮,০০০ ভোটে। রাজ্য সরকারের অনুকূল্যে, দিলীপ দার অনুকূল্যে আমরা প্রচুর উন্নয়ন করেছি। বীজপুর সেজে উঠেছিল, কিন্তু লাস্ট ১ বছর বীজপুরটা ছন্নভন্ন হয়ে গেছে একটি মাত্র লোকের জন্য। তার বিচারটা আপনারা করবেন। আমি মনে করি এই বিচার আপনার নয়, এই বিচার আমার নয়, এটা সাধারণ মানুষের বিচার। এই বিচারটা আপনারা করলেই সকলে শান্তি পাবে। আর মনে করি আপনারা যদি আশীর্বাদ করে ওই ৭৮টা কিন্তু আরও বেড়ে যাবে। আমি বেশি কিছু বলবো না, খালি ৩০ মে আমার হাতটাকে শক্ত করুন, আমার সম্মানটাকে রক্ষা করুন, এটা আমার করজোরে নিবেদন। এইটাই গল্প, এইটাই বাস্তবিকতা। আর যখন এই গল্পটা আমি নৈহাটিতে শুনলাম আর আমার সামনে একটা ছবি এসে গেল। আর অনেকবার আপনি যদি আপনার খেয়ালটা অনেক সিরিয়াস থাকে তাহলে আপনি একটি ছবিও দেখতে পারেন সাথে সাথে। আমি ছবিতে কি দেখলাম? আমি ছবিতে দেখলাম যে ভাটপাড়া সব লোক সাধু হয়ে গেছে। সবাই কাছে একটা কমণ্ডল, জলের কমণ্ডল সবাই কাছে। আর আমি ওই জিজ্ঞেস করলাম ওই ছবিতে যে আপনারা সব সাধু হয়ে গেছেন, সবাই কাছে কমণ্ডল, ব্যাপারটা কি বলুন তো? বলছে না, আমি ওই ইঁদুরকে খুঁজছি, ও ইঁদুরকে এখান থেকে দাঁড়াতে হবে। এটা ভাটপাড়া। বীজপুর তোমাদের একটা বড় কম্পিটিশন আছে শুভ্রাংশু। কম্পিটিশন কি আছে জানেন? এবারে ভাটপাড়ার জেদ আছে, আর এটা সিরিয়াসলি নিয়ে নেবে। ভাটপাড়ার জেদ আছে যে এই ইলেকশনে আমরা বীজপুর থেকে বেশি লিড দেবে ভাটপাড়া। এটা ভাটপাড়ার জিদ আছে। তাহলে আপনারা দেখুন কোন জায়গাটা কি চলে গেছে। দেশের কথা, আমি সব জায়গায় যাই, সব জিনিস বিজেপির মিথ্যে মিথ্যে আর মিথ্যে, এটা লোকেরা বুঝে গেছে। ১৫ লক্ষ টাকা বলুন, এইসব আমার আপনাকে বোঝাতে হবে না। হ্যাঁ, একটা আছে যে সবাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কাজ করেছে। ৩৫ বছর যা একটা সিপিএমের আতঙ্ক ছিল, একা হাতে, আমি গোড়া থেকে আছি, একা হাতে লড়াই করে আমাদের সবাইকে এখানটা স্বাধীনতা দিল মমতা বন্দ্যোপাধ্যায়। ওই স্বাধীনতা কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সব জায়গায়, কাশ্মীর, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সব জায়গায় লোকেরা বলে, আর এটা বলে আমি শেষ করব, আর এটা সব সাধারণ মানুষের বার্তা। আর ওরা বলে যে দীনেশ দা, পুরো পশ্চিমবাংলা আপনার পরিবর্তন হলো, দেশের পরিবর্তন হবে না। আজকে পুরো ভারতবর্ষের সাধারণ মানুষ চায় ১৫ আগস্ট ২০১৯ লালকিল্লাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা দেখতে চায়, দেখতে চায় আর দেখতে চায়। তাহলে আসুন, এই ইলেকশনটা দীনেশ ত্রিবেদীর ইলেকশন নাই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদি আছে, কিন্তু ওর মন আছে মায়ের মতো। যা মাকে অপমান করেছেন, মায়ের অপমানের বদলা সাধারণ মানুষ নেবে, নেবে আর নেবে। আগামী দিন পজিটিভ জিনিস আমাকে বলতে হবে।
কেন্দ্রীয় সাংসদ তখন হননি, তিনি ক্যান্ডিডেট দীনেশ ত্রিবেদী, মমতা ব্যানার্জি ঠিক করে দেওয়া ক্যান্ডিডেট দীনেশ ত্রিবেদী, তিনি বলেছিলেন তড়িৎ তোড়দার সম্পর্কে, যার সম্পর্কে আজকে বলতে অবস্থার অসুবিধা নেই যে আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম, একটা ক্রিমিনাল মনে করতাম, যার কথা, যার ঔদ্ধত্য, যার অহংকার, যার মানুষকে মানুষ বলে জ্ঞান না করা, সেই তড়িৎ তোড়দার হচ্ছেন তখনকার সাংসদ, ব্যারাকপুরের সাংসদ। তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন দীনেশ ত্রিবেদী। তিনি এখানে দাঁড়িয়ে তার অবাঙালি বাঙালি টানে ছোট করে বলেছিলেন যে তড়িৎ তোড়দার একটা চিঠি আছে, চিঠি আমার কাছে, আপনারা খালি লড়াইয়ের ময়দানে থাকবেন, আমরা জিতে দেখিয়ে দেবো। মনে আছে আপনাদের সকলের নিশ্চয়ই? এই চিঠি কথাটা আমি ভুলিনি, আমার এখনো মনে আছে। সেদিনকে সেই উত্তেজনা এখনো বুকের মধ্যে আসে সেই চিঠি কথাটা শুনলে। আজকে দীনেশ ত্রিবেদীর মুখে লাস্ট যখন আমরা এখানে বক্তব্য শুনবো, আরেকবার এই চিঠি কথাটা শুনতে চাই আরেকজনের সম্পর্কে, যাকে কেউ কেউ শের বানিয়ে দিয়েছিল, দল থেকে বেরিয়ে যাওয়ার ফলে সেই শের আজকে চিঠি হয়ে গেছে। তার সঙ্গে দুটো লোক নেই রেল লাইনের ওপর শোয়ার জন্য, তাকে নিজেকে শুয়ে পড়তে হচ্ছে। তার সঙ্গে আর 50টা লোক পাওয়া যাচ্ছে না, তাকে 15টা লোক নিয়ে ঘুরতে হচ্ছে। কিছু সাংবাদিক গেছে, নয় নবান্নে গেছে, পায়ের ধুলো নিয়েছে, 25 দিনে জ্বালা ধরেনি, যেই দেখলেন টিকিটটা পেলেন না অমনি সোজা দিল্লি এয়ারপোর্ট। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন কথায় যন্ত্রণা পেলেন? আমার যখন 44 জন আমার ভাইয়েরা, জওয়ানেরা যারা সীমান্তে মৃত্যুবরণ করলেন, সেটাও পুরোটা কেন্দ্রীয় সরকারের অপদার্থতার জন্য। পরপর গাড়িগুলো গেল, সেই গাড়িগুলোকে গার্ড দেওয়ার লোক দিল না। অথচ নরেন্দ্র মোদী বলে বেড়ান 90%, বিশ্বের 90% জায়গায় নাকি এমন স্যাটেলাইট ফিট করা আছে, সব খবর তিনি পেয়ে যাবেন। তাহলে যিনি বিশ্বের 90% খবর পেয়ে যান, আর আমার ভারতের জওয়ানদের গাড়ি যখন যায় সেটাই উগ্রপন্থী আক্রমণ হতে পারে, সেই খবর নরেন্দ্র মোদী রাখেন না, এটা আমাদের মেনে নিতে হবে। তার মানে কি উনি চেয়েছিলেন আক্রমণটা হোক, যদি উনি সত্যিই 90% জেনে থাকেন? আরেকটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এয়ার স্ট্রাইককে সমর্থন করেছেন। শুধু দুজন শহীদ পরিবারের বোনেরা, মানে যিনি মারা গেছেন তার স্ত্রী বলেছিলেন, আমি তো আমার স্বামীর মৃতদেহ দেখেছি। এয়ার স্ট্রাইকে উগ্রপন্থী ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, সৈন্যবাহিনীর কেউ কিন্তু বলেনি যে আমরা এত লোককে মেরেছি, 300 লোককে মেরেছি। কথাটা কে বললেন? অমিত শাহ, কোনো সৈন্যবাহিনীর জেনারেল নয়। জেনারেল বললেন আমি উগ্রপন্থী ঘাঁটি ধ্বংস করে দিয়েছি। কতজন মারা গেছে এটা বলার দায়িত্ব আমার না সরকারের। অমিত শাহ সরকারের কেউ না, তিনি বললেন 300 জন মারা গেছে। তখন ওই শহীদ পরিবারের মায়েরা বোনেরা বললেন, আমি তো আমার স্বামীর মৃতদেহ দেখেছি, আমি তো আমার ছেলের মৃতদেহ দেখেছি, একটা উগ্রপন্থীর দেহ অন্তত দেখাও, যাতে আমি আমার মনের জ্বালা জুড়োতে পারি। একটা দেহ দেখাতে, এবং সারা বিশ্বের প্রেস বলছে। আবার যিনি এত বড় পাকিস্তান বিদ্বেষী, তিনি আবার পাকিস্তানের ইমরান খানকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে। আমার জঙ্গিরা মারা যাচ্ছে, আর পাকিস্তানের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দ্বিচারিতা আপনারা মেনে নেবেন? আমি দেখছি গলা ফুলিয়ে আমার পুরনো বন্ধু চিৎকার করছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মনে হচ্ছে যেন গলা ছিঁড়ে বেরিয়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে। আমার মাঝে মাঝে ইচ্ছা করছিল গিয়ে বলি, আরে ভাই রক্ত, এ তো গলা ফেটে রক্ত ছিঁড়ে যাবে, এত জোরে চিৎকার করছে জয় শ্রীরাম। আচ্ছা আপনারা বলুন তো, ব্যারাকপুরের বুকে যত গুন্ডামি মস্তানি হয়েছে তার নায়ককে? ব্যারাকপুরের বুকে যত খুন হয়েছে তার নায়ককে? ব্যারাকপুরে আপনাদের হালি শহরে হুকুমচাঁদ জুট মিল 8 ঘন্টা ডিউটি ছিল, 8.5 ঘন্টা করে দিল মালিকের সাথে যোগ সাজস করে। কে করেছে? কে করেছে? আপনারা জেনে রাখুন, জ্যোতিপ্রিয় মল্লিক এবং আমার সাংসদ দীনেশ ত্রিবেদী মলয় ঘটককে চিঠি দিয়েছে যে এই 8 ঘন্টা বাড়ানো আমরা মানছি না, আমাদের আন্দোলন চলবে। যারা মালিকের টাকা খেয়ে 8 ঘন্টা বাড়িয়েছেন সেটা চলবে। নৈহাটি নদিয়া ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে, এখানে মুক্তি চাইছে মানুষ, আর অশ্রাব্য গালিগালাজ করছে, যাকে পাচ্ছেন তাকে গালিগালাজ করছে। তার মানে বুঝতে পেরেছেন তো, যখন মানুষ বুঝে যায় যে আমার শেষ সীমানা এসে গেছি, তখন মানুষ আক্রমণ করে, গালিগালাজ করছে। আমি কিচ্ছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, আমাকে যদি বলেন ভদ্রলোকের ছেলে, আমি লেখাপড়া করেছি,
পেশায় আইনজীবী, আমি তাহলে একটা কথাই বলবো, চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য। আমি এ কথাই বলবো, আর কিছু বলবো না। চৈতন্য হোক, আর কিছু বলবো না। আমি বলতে পারি, আমি আক্রমণ করতে পারি কারোর স্ত্রীকে, কারোর মেয়েকে, কারোর বউকে, বলতে পারি? বলতে পারি না। আমরা রুচি সম্পন্ন মানুষ, আমরা আমাদের শিক্ষা দীক্ষা আছে, যার শিক্ষা দেবে সেই কথাগুলো বলে। দীনেশ ত্রিবেদী তো মানুষ। দীনেশ ত্রিবেদী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সংযোগের আমার মনে আছে আজ থাকে। একটা লোক ভারতবর্ষের শ্রেষ্ঠ পার্লামেন্টের হয়েছে, আর দীনেশ দা একটা মানে কোনো কাজ যদি দীনেশ দাকে আমরা কোনোদিন দিয়েছি, আমি দেখেছি দীনেশ দা সেই কাজটা করে আমাদের ফোন করে রিটার্ন করে। আমি বহু সাংসদকে দেখিনি, কিন্তু দীনেশ ত্রিবেদীকে দেখেছি। আমি অভিভূত হয়ে গেছি তার কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে। এত ভালো একজন লোককে যদি আমি হারাই, আমরা সবাই মিলে হারানো মানে আমি বলছি আমরা হারাই, হারবে না। বালু বললেও ভাবলেও হারবে না, ও বললেও হারবে না। আমরা যদি হারাই, এই লোকটাকে আমাদের ধরে রাখতে হবে। আর মমতা ব্যানার্জি অত্যন্ত স্নেহের। দীনেশ দাস সবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দীনেশ দাকে খুব স্নেহ করে। প্রথম দিন থেকে উনি টার্গেট করে দিয়েছিলেন। আমাকে বারবার বলতেন যে দাঁড়াতে চাক ব্যারাকপুরে, কিন্তু নামটা হচ্ছে দীনেশ ত্রিবেদী, তুমি মনে রেখো। মমতা ব্যানার্জি মাতৃ সম, ভগ্নী সম, তার সঙ্গে যখন বেইমানি করে ব্যারাকপুর লোকসভায় আমাদের প্রার্থী দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে যখন চ্যালেঞ্জ দিয়েছে, বিজেপিতে যোগ দিয়েছে, সেই কাজে আপনারা আজকে যারা এখানে সভা করছেন, পার্থভৌমিকের কথা আমি বলছিলাম, সর্বক্ষণ আমার জেলায় আজকে তাকে আমি জ্যোতিপ্রিয় মিস করছি, কিন্তু সেই সব থেকে বড় দায়িত্ব কাঁধে করে তুলে নিয়েছে। এই বেঈমানদের কোথাও জায়গা নেই। এবার ভোটে সেই প্রমাণ বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে আপনারা সমবেতভাবে দেবেন। আমি আমার সন্তান সম শুভ্রাংশু, তার কথা কয়েকদিন আগে এমন সুন্দরভাবে বলেছে আমাদের দল এবং আমাদের সমস্ত নেতৃবৃন্দ। আমরা তার মধ্যে মমতা ব্যানার্জির আদর্শকে, নীতিকে, সততাকে, মমতা ব্যানার্জির সংগ্রামকে আমি খুঁজে পেয়েছি। তিনি বলছেন যে চলে যায় চলে যাক, বীজপুর ফেলে আসা দিনগুলোর থেকে রেকর্ড ভেঙে দীনেশ ত্রিবেদীকে সব থেকে বেশি ভোটে জয় করবে। এই তো কথা, এই তো দলের সংগ্রামী নেতার কথা। তাই শুভ্রাংশুকে আমার শুভেচ্ছা। আমি এখানে আমার দীর্ঘ বছরের, প্রায় 50 বছরের বন্ধু, একসঙ্গে 67-এ শুরু করেছিলাম দুজনেই। জগদীশ দাস, আমি তাকে দেখে আমি খুব আমার ভালো লেগেছে। আমি তার দীর্ঘ জীবন কামনা করি এবং বেঁচে থাকতেও যাতে দেখে যেতে পারে যে বীজপুরে এবার লোকসভায় আমাদের 7টি বিধানসভার মধ্যে সব থেকে বেশি ভোটে এই বিধানসভা কেন্দ্রে জিতিয়ে দীনেশ দাকে প্রমাণ করে দেবে। এখানে ডক্টর সুভাষ দা রয়েছে, আমাদের কানুলাল সরকার রয়েছে, আমি আমাদের প্রবীর রয়েছে, আমাদের অংশমান, আমাদের এখানকার চেয়ারম্যান, আমার সুদামাদা কাস্টপাড়ার চেয়ারম্যান, আমাদের সমস্ত কাউন্সিলররা, আমার সিআইসিরা, আমাদের দলের সর্বস্তরে নেতৃবৃন্দ, সকলের নাম বলে আমি সমাবিষ্ট করতে চাই না। আমি 3টি কথা বলি। একটি হচ্ছে এবারে নির্বাচনের প্রাক্কালে আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী একটা স্লোগান দিয়েছেন। সেই স্লোগানটা হচ্ছে যে চলুন আমরা সবাই মিলে বুথে পৌঁছে যাই। চলুন আমরা সবাই মিলে বুথে পৌঁছে যাই। বুথটা কোথায়? আমি যে পাড়ায় থাকি, যে ওয়ার্ডে থাকি, আমি যে অঞ্চলে থাকি, যে পার্টি আমি থাকি, আমার একটা বুথ আছে। আমি তৃণমূল কংগ্রেসের বড় নেতা হই, একেবারে ছোট নেতা হই, সাধারণ কর্মী হই, সাধারণ সমর্থক হই, আমার একটা বাড়ির এলাকা আছে, সকলের আছে। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমরা যারা ওপরে বসে আছি আমরাই এই ভোটকে বুথ স্তরে সমাধান করতে পারবো। বুথ স্তরে সমাধান করতে পারবে তৃণমূল কংগ্রেসের হাজার হাজার ভাই বোনেরা। তাই এবার আমাদের স্লোগান জ্যোতিপ্রিয় ওখান থেকে, দল থেকে যখন বলেছে, আমাদের জেলা থেকে সভাপতি এবং আমরা সেই স্লোগান দিয়েছি, প্রত্যেকটি বুথে